তন্ময় গোপন কক্ষের মানচিত্র হাতে নিয়ে ভবনের নিচতলার দিকে পা বাড়ায়। প্রতিটি পদক্ষেপ যেন তাকে অজানা বিপদের দিকে নিয়ে যাচ্ছে। ভবনের ভেতর আরো অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে, দরজার কাঁচা কাঁচা শব্দ, দেওয়াল চিরে ওঠা আওয়াজ, আর মাঝে মধ্যে কারো চাপা কান্না। নিচতলার পুরনো করিডোরে পৌঁছে তন্ময় মানচিত্র অনুসরণ করে। সেখানে একটি দেয়াল চিহ্নিত ছিল, যা বাইরে থেকে দেখতে একদম সাধারণ। কিন্তু তন্ময়ের মন বলে, এই দেয়ালের পেছনেই লুকিয়ে আছে সেই গোপন কক্ষ। দেয়ালের সামনে এসে তন্ময় থেমে যায়। সেই বুঝতে পারে, এই দরজা খোলার জন্য শুধু মানচিত্রই যথেষ্ট নয়। দেয়ালের উপরে অদ্ভুত কিছু খোদাই করা চিহ্ন দেখা যায়, একটি ত্রিভুজ, একটি চোখ, আর কিছু অলংকৃত নকশা। ডায়েরির একটি পাতা তার মনে পড়ে। তুমি যদি এই কক্ষের কাছে পৌঁছাও, তবে তোমাকে আমার জীবনের সত্য বলার চাবি খুঁজে নিতে হবে। কিন্তু সেই চাবি কেবল তখনই কাজ করবে, যখন তুমি নিজের ভয়কে জয় করবে। তন্ময় মূর্তিটি আবার হাতে নেয়। মূর্তির একটি অংশ ঘুরিয়ে দেওয়ালের চিহ্নে স্পর্শ করায়। মুহূর্তের মধ্যে একটি বিকট শব্দে দেয়ালটি ফাঁকা হয়ে যায়। তার সামনে এক সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সিঁড়ি থেকে ভেসে আসছে গা ছমছমে বাতাস আর সেই পুরনো কান্নার ধ্বনি। তন্ময় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কক্ষটি সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। সে নিজের টর্চলাইট জ্বালিয়ে দেয় এবং দেখে, কক্ষের ভেতরে অনেক পুরনো কাগজপত্র, পাণ্ডুলিপি, আর কিছু ভাঙা আসবাবপত্র পড়ে আছে। তবে সবচেয়ে অদ্ভুত জিনিসটি ছিল দেয়ালে রক্তের দাগে লেখা কিছু শব্দ। সত্য জানতে চাও, তবে নিজের আত্মা দাও। তন্ময় থমকে যায়। দেয়ালের ঠিক নিচে একটি ছোট সিন্দুক রাখা ছিল। সিন্দুকটি লোহার তৈরি এবং তার চারপাশে মোটা শিকল দিয়ে বাঁধা। সে সিন্দুকের দিকে এগিয়ে যায়। ডায়েরিতে লেখা ছিল, এই সিন্দুকে লুকানো রয়েছে আমার মৃত্যুর চূড়ান্ত সত্য। কিন্তু এটি খোলার জন্য তোমাকে নিজের ভয়ের মুখোমুখি হতে হবে। এটি খুললে ভবনের অভিশাপ জাগ্রত হবে। তন্ময় কাপা হাতে সিন্দুকের শিকল খুলতে শুরু করে। ঠিক তখনই চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে। একটি অদৃশ্য শক্তি তাকে সিন্দুক খোলায় বাধা দিতে চায়। কিন্তু তন্ময় নিজের মনকে শক্ত করে। সে জানে, সত্য প্রকাশের জন্য এই ভয়কে জয় করতেই হবে। সিন্দুক খুলতেই তন্ময় দেখে, ভেতরে রয়েছে একটি চিঠি এবং একটি পুরনো ছবি। ছবিতে একজন নারী, অরুণা, আর একজন পুরুষ, রুদ্র। দুজনের মুখে হাসি, কিন্তু অরুণার চোখে যেন লুকানো ছিল দুঃখ আর বেদনা। চিঠিতে লেখা ছিল, আমি জানি তুমি সত্য জানার জন্য এই জায়গায় এসেছো। আমার মৃত্যুর পেছনে শুধু রুদ্র নয়, তার ভাইয়েরও হাত ছিল। তারা দুজন মিলে আমাকে এই ভবনের ছাদ থেকে ফেলে দিয়েছিল, শুধু সম্পত্তির জন্য। আমার আত্মা আজও বন্দী, কারণ এই ভবনে তাদের অপরাধের সাক্ষ্য রয়েছে। যদি তুমি সত্যিই আমাকে মুক্তি দিতে চাও, তবে তাদের অপরাধের প্রমাণ সবাইকে জানাও। তবে মনে রেখো, এই অভিশাপ ভাঙা সহজ নয়। ভবনটি নিজেই আমাদের বন্দী করে রেখেছে। তন্ময় হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে, ভবনের অভিশাপ ভাঙতে হলে এই চিঠি এবং ছবিগুলোকে সবার সামনে আনতে হবে। কিন্তু এর মধ্যেই পুরো কক্ষ কেঁপে ওঠে। তন্ময়ের চারপাশে বাতাস আরো ভারী হতে থাকে। কক্ষের দেওয়াল থেকে রক্ত ঝরতে শুরু করে, আর সেই কান্নার আওয়াজ ভয়াবহভাবে বাড়তে থাকে। হঠাৎ রুদ্রের আত্মার মতো দেখতে একটি কদাকার ছায়া কক্ষের কোণে ভেসে ওঠে। ছায়াটি তন্ময়ের দিকে এগিয়ে আসে এবং তার কণ্ঠে এক ভয়াবহ গর্জন শোনা যায়। তুমি যদি এই প্রমাণ বাইরে নিয়ে যাও, তবে তোমাকে আমার মতোই বন্দী হতে হবে। তন্ময় বুঝতে পারে, এখন আর পিছু হটার সময় নেই। সে চিঠি আর ছবি নিয়ে দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। কিন্তু ছায়াটি তার পিছু নেয়। তন্ময় ছাদে গিয়ে দাঁড়ায়। মূর্তি এবং চিঠি হাতে নিয়ে সে অরুণার আত্মাকে ডাকে। অরুণা আবার তার সামনে হাজির হন। তন্ময় চিৎকার করে বলে, আমি প্রমাণ নিয়ে এসেছি। কিন্তু এই অভিশাপ ভাঙতে কি করতে হবে? অরুণা শান্ত গলায় বলে, তুমি যদি সত্য প্রকাশ করো, তবে ভবন তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। কিন্তু এটি করতে হবে, কারণ সত্য মুক্তি এনে দেবে। আমার আত্মা এই ভবন থেকে মুক্তি পাবে, কিন্তু তোমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে।
এই অধ্যায় এখানেই শেষ হয়। পরবর্তী অধ্যায় তন্ময় কিভাবে ভবনের অভিশাপের মুখোমুখি হয় এবং কিভাবে সে সত্য প্রকাশের চেষ্টা করে তা আরও বিস্তারিতভাবে লেখা হবে। তন্ময় ছাদের ওপরে দাঁড়িয়ে, তার হাতে মূর্তি এবং প্রমাণ, অরুণার চিঠি ও ছবি। রাত গভীর হচ্ছে, আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। অরুণার আত্মা ছাদের মাঝখানে ভাসমান অবস্থায় আছে, তার চোখে তীব্র যন্ত্রণা, যেন মুক্তির অপেক্ষায় রয়েছে। হঠাৎ ভবনের ভিতরে থেকে এক বিকট শব্দ শোনা যায়। রুদ্রের ছায়া ধোঁয়ার মতো বেরিয়ে আসে, আর তার সঙ্গে আরো অদ্ভুত ছায়াগুলোও ছাদে ভিড় জমায়। ছায়াগুলো দেখতে মানুষের মতো হলেও তাদের মুখগুলো বিকৃত, এবং চোখে শুধুই ক্রোধ। রুদ্রের ছায়া এক তীব্র গর্জনে বলে, তুমি এই প্রমাণ নিয়ে কিছু করতে পারবে না। এই ভবনের অভিশাপ তোমাকেও ধ্বংস করবে। তন্ময় জানে ছায়াগুলো তার মন ভাঙতে চাইছে, কিন্তু সে স্থির থাকে। মূর্তিটি শক্ত করে ধরে এবং চিৎকার করে বলে, আমি ভয় পাই না। আমি সত্য জানব, এবং তা সবার সামনে আনব। আমার নিজের জীবনের জন্য হলেও আমি পিছু হটব না। অরুণার আত্মা এবার এগিয়ে আসে, তার কণ্ঠ নরম ও ভারী। তোমার সাহসী আমাকে মুক্ত করবে, কিন্তু অভিশাপ ভাঙার জন্য তোমাকে মূর্তিটি সেই ত্রিভুজ চিহ্নের মাঝখানে রেখে প্রমাণকে প্রকাশ করতে হবে। ভবনের শক্তি তোমার বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু মনে রেখো, যদি তুমি ভীত হয়ে পিছু হটো, এই অভিশাপ চিরদিনের জন্য শক্তিশালী হয়ে যাবে। তন্ময় মূর্তিটিকে ছাদের মাঝখানে থাকা ত্রিভুজ চিহ্নের মধ্যে রাখে। সঙ্গে সঙ্গে চারপাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। মেঘের গর্জন আরো তীব্র হয়। মূর্তিটি জ্বলজ্বল করতে থাকে, এবং তন্ময় অনুভব করে এক অদ্ভুত শক্তি তাকে ছাদ থেকে টেনে নিতে চাইছে। ছায়াগুলো এবার আরো নৃশংসভাবে তন্ময়ের চারপাশে ঘুরতে শুরু করে। তারা তন্ময়ের হাত থেকে মূর্তিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তন্ময় নিজের সমস্ত শক্তি দিয়ে মূর্তিটিকে জায়গায় ধরে রাখে। ত্রিভুজ চিহ্ন থেকে আলো ছড়িয়ে পড়ে। আলো অরুণার আত্মাকে আলিঙ্গন করে, আর তিনি ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠেন। তার চোখে কৃতজ্ঞতার অশ্রু, আর মুখে শান্তির ছাপ। তিনি তন্ময়ের দিকে তাকিয়ে বলেন, তুমি সত্যিই সাহসী। আজ শুধু আমি মুক্তি পাব না, বরং এই ভবনের অভিশাপও শেষ হবে। কিন্তু এই ভবনের প্রতিক্রিয়া সামলাতে তোমাকে তৈরি থাকতে হবে। তন্ময়ের চোখের সামনে অরুণার আত্মা এক আলোকের কণায় পরিণত হয় এবং আকাশে মিলিয়ে যায়। ঠিক তখনই ভবনের মেঝে কেঁপে ওঠে। চারপাশে দেওয়াল ফাটতে শুরু করে। রুদ্রের ছায়া আরো বিশাল এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। সে তীব্র গর্জনে বলে, তুমি আমাকে ধ্বংস করতে পারবে না। এই ভবনেই আমি বেঁচে থাকব চিরকাল। তন্ময় বুঝতে পারে, অভিশাপের শেষ শক্তি এখন তাকে থামানোর চেষ্টা করছে। তার সামনে ভবনের অংশগুলো ধ্বংস হয়ে যেতে থাকে। ছাদ থেকে পাথর খসে পড়ে, আর চারপাশ অন্ধকারে ঢেকে যায়। তন্ময় এবার মূর্তির দিকে তাকায়। সে অনুভব করে, মূর্তিটি শুধু অভিশাপ ভাঙার চাবি নয়, বরং এটি ভবনের শক্তিকে পুরোপুরি শেষ করার উপায়। কিন্তু তা করতে হলে নিজের প্রাণের ঝুঁকি নিতে হবে। তন্ময় মূর্তিটিকে দুহাতে তুলে ধরে এবং ত্রিভুজ চিহ্নের ভেতরে শক্তভাবে পুঁতে দেয়। মূর্তিটি ফাটতে শুরু করে, এবং তার মধ্য থেকে এক তীব্র আলো বেরিয়ে আসে। ছায়াগুলো সেই আলোতে আঁকে আঁকে মিলিয়ে যেতে থাকে। শেষবারের মতো রুদ্রের ছায়া চিৎকার করে ওঠে, তুমি আমাকে হারিয়ে দিলে, কিন্তু এর মূল্য দিতে হবে। আলো ছাদটি ভেদ করে আকাশে ছড়িয়ে পড়ে। পুরো ভবন শান্ত হয়ে যায়। তন্ময় ধীরে ধীরে চোখ খোলে। সে নিজেকে ভবনের সামনের বাগানে দেখতে পায়। ভবনের ভেতর থেকে কোনো ভয়ঙ্কর আওয়াজ আর শোনা যাচ্ছে না। সবকিছু যেন শান্ত। সেই বুঝতে পারে, ভবনের অভিশাপ ভেঙে গেছে। তন্ময় নিজের হাতে থাকা চিঠি এবং ছবিগুলোর দিকে তাকায়। সে সিদ্ধান্ত নেয়, এই প্রমাণগুলো নিয়ে পুলিশের কাছে যাবে এবং অরুণার জীবনের সত্য সবার সামনে প্রকাশ করবে। তন্ময় ভবন থেকে বেরিয়ে আসে, হাতে অরুণার ছবি আর চিঠি। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিভাবে প্রমাণগুলো সবার সামনে উপস্থাপন করবে। ভবনের এই ইতিহাস জানার পর কি কেউ তাকে বিশ্বাস করবে? গভীর রাতে গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে তন্ময় সিদ্ধান্ত নেয়, সকালেই পুলিশের কাছে গিয়ে সবকিছু জানাবে।
কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। ভবনের ভয়াবহ অভিজ্ঞতা তাকে শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছে। পরের দিন ভোরে তন্ময় থানায় গিয়ে পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে দেখা করে। ইন্সপেক্টর প্রথমে তন্ময়ের কথা শুনে বিষয়টি তেমন গুরুত্ব দেন না। তিনি বলেন, ভূত প্রেতের গল্প শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবের সঙ্গে এই গল্পের কোনো সম্পর্ক নেই। তন্ময় নিজের মোবাইলে তোলা প্রমাণগুলো দেখায়। সে মূর্তির অবস্থান, রক্তমাখা দেয়াল, আর অরুণার ছবির কথা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। ইন্সপেক্টর এবার তন্ময়ের কথা কিছুটা গুরুত্ব দিয়ে শুনতে শুরু করেন। ইন্সপেক্টরের নেতৃত্বে একটি দল তন্ময়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনে যায়। তন্ময়ও তাদের সঙ্গে যায়, কিন্তু ভবনে গিয়ে তারা যা দেখে তাতে সবার রক্ত হিম হয়ে যায়। ত্রিভুজ চিহ্নটি এখনো ছাদের মেঝেতে জ্বলজ্বল করছে, তবে মূর্তিটি আর সেখানে নেই। সিন্দুকটি ফাঁকা পড়ে আছে এবং দেয়ালের রক্তমাখা লেখাগুলো মুছে গেছে। কিন্তু অরুণার কান্নার শব্দ এখনো ভবনের কিছু অংশে শোনা যাচ্ছে। পুলিশের একজন কর্মকর্তা বলে ওঠে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। ভবনটির ইতিহাস খুঁজে বের করতে হবে। পুলিশ ভবনের মালিকানা এবং এর ইতিহাস তদন্ত করতে শুরু করে। কয়েক দিনের মধ্যেই তারা জানতে পারে, ভবনটি একসময় রুদ্র এবং তার পরিবারের মালিকানায় ছিল। রুদ্র এবং তার ভাই এই ভবনের সম্পত্তির মালিকানা নিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে। তদন্তে জানা যায়, অরুণা রুদ্রের স্ত্রী ছিলেন এবং তিনি ভবনের একটি অংশের উত্তরাধিকারী ছিলেন। কিন্তু সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য রুদ্র এবং তার ভাই অরুণাকে হত্যা করে এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তন্ময়ের দেওয়া ছবি এবং চিঠি এসব প্রমাণের ভিত্তি হিসেবে কাজ করে। তন্ময়ের অভিজ্ঞতার গল্প ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ ভবনটি নিয়ে গুজব করতে থাকে। কেউ বলে ভবনের অভিশাপ চিরতরে শেষ হয়েছে, আবার কেউ বলে এটি এখনো পুরোপুরি মুক্ত নয়। কিছু সাহসী মানুষ ভবনটির আশপাশে গিয়ে দেখে, রাতের বেলা ছাদের দিকে তাকালে সেখানে অদ্ভুত আলো দেখা যায়। কেউ কেউ কান্নার আওয়াজও শোনে। এই অভিজ্ঞতা তন্ময়ের জীবনে গভীর প্রভাব ফেলে। সে বুঝতে পারে, সত্য প্রকাশ করা কেবল সাহসের নয়, নিজের জীবনকে ঝুঁকিতে ফেলারও নাম। তন্ময় ভবিষ্যতে এই ধরনের রহস্যময় কাহিনী নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে, নিজের অভিজ্ঞতাগুলো লিখে বই আকারে প্রকাশ করবে। এই ঘটনা তাকে শুধু একজন মানুষ হিসেবে নয়, একজন লেখক হিসেবেও নতুন দৃষ্টিভঙ্গি দেয়। তন্ময় একদিন তার ঘরে বসে অরুণার দেওয়া চিঠি আর ছবিগুলো নিয়ে কাজ করছিল। হঠাৎ সে অনুভব করে ঘরের জানালার কাছে এক শীতল বাতাস বইছে। ঘুরে তাকাতেই সে দেখে, অরুণার আত্মা খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে। তিনি মৃদু হেসে বলেন, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। আমি মুক্তি পেয়েছি, কিন্তু ভবনটি এখনো পুরোপুরি বিশুদ্ধ নয়। কেউ যদি এটি আবার জাগ্রত করে, তবে অভিশাপ ফিরে আসবে। তাই এটিকে রক্ষা করার দায়িত্ব তোমার। এরপর অরুণা ধীরে ধীরে মিলিয়ে যান।